আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য সম্পর্কের দেয়াল গল্পের দ্বিতীয় পর্ব। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। রামিম দরজা খুলে দেয়, অবাক হয়ে দেখে মেয়েটা খাবার প্লেট আর পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া কাজ করছে এই মেয়েটার উপর, প্রচুর মায়া কাজ করছে রামিমের। মুখ ফসকে বললি ফেলে রামিম, তোকে এত সুন্দর লাগছে কেন আজকে? তিন্নি মাথা নিচু করে রুমে ঢুকে যায়। উত্তর দেয় না রামিমের এই প্রশ্নের। ইশারায় ডাকে, আয় বস, খাইয়ে দেই তোকে। রামিম আস্তে আস্তে হাঁটে, দু কদম এগুলি বিছানা, তাও এই দুই কদম যেন তার কাছে হাজার কিলোমিটার মনে হচ্ছে, কারণ শরীরটা ভীষণ ব্যথা করছে। তিনি রামিমকে বলে, বাবা তোকে খুব মেরেছে তাই না? রামিম বলল, তুইও তো আমাকে মেরেছিস। তিনি বলল, মারছি, তোর ভালোর জন্যই। রামিম বলল, কি এমন ভালো হলো আমার? তিনি বলল, জানি না, তবে তুই যেটা চাচ্ছিস সেটা সম্ভব না। হাজার হোক আমরা ভাই বোন, বুঝার চেষ্টা কর একটু। রামিম বলল, তুই চাইলে সব কিছুই সম্ভব, শুধু তুই একবার বল। তিনি বলল, আমি নিজেই চাই না। রামিম বলল, সত্যি চাস না তুই? তিনি আর কিছু বলে না। আয় ভাত খেয়ে ওষুধ খেয়ে নে, না হলে ব্যথা কমবে না। রামিম উত্তর পায় না। তিনি খাইয়ে দেয়, রামিম খায়। আলাদা একটা স্বাদ তিন্নির হাতে। নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়ে রুমে ঢোকে তিন্নি। রুমে ঢোকে রীতিমতো চমকে ওঠে তিন্নি। কামরুল সাহেব বসে আছেন তার রুমে। এত রাতে হঠাৎ রুমে দেখে থমকে দাঁড়ায় তিন্নি। কামরুল সাহেব মুচকি এসে প্রশ্ন করেন, রামিম খেয়েছে? তিনি বলল, হ্যাঁ খেয়েছে। কামরুল সাহেব বলল, মেডিসিন খেয়েছে? তিনি বলল, কামরুল সাহেব বলল, আচ্ছা ঘুমা, আমি যাই তাহলে। কামরুল সাহেবের এরূপ ব্যবহারে তিনি অবাক না হয়ে পারে না। সে ভেবেছিল হয়তো জিজ্ঞাসাবাদ করবে, নয়তো বকবে, কিন্তু কিছুই না বলে চলে গেল। সকাল হয়েছে, বাড়ির সবাই এখনো ঘুমে। খুব ভোরে ঘুম ভেঙেছে রুস্তুম মিয়ার। এত ভোরে ঘুম কখনো ভাঙে না তার। আজ কোনো এক অদ্ভুত কারণে জেগে গেছে সে। পাশে টুনি, তার মেয়ে আর বউ শুয়ে আছে। মেয়েটার দিকে তাকায় রুস্তুম মিয়া। মায়ের মতো একদম হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারে না। রহিমার দিকে তাকিয়ে রুস্তুম মিয়া ভাবে, যৌবনকালে বড় সুন্দরী ছিল মেয়েটা। এখন বয়সের চাপ পড়ে গেছে, সৌন্দর্য কিছুটা কমে গেছে, তবে এখনও বেশ সুন্দরী সে। প্রেমের শুরুটা কতই না ভালো ছিল আমাদের। রুস্তুম মিয়া সেদিন গাড়ি করে নিয়ে আসেন নাজনীন বেগমকে, সাথে ছোটোখাটো একটা পার্স আর লজ্জাবতী একটা মেয়ে। রুস্তুম মিয়া গাড়ির আয়নায় আর চোখে কয়েকবার তাকায় রাস্তায়। মেয়েটা তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর কাজ করতে করতে কথা হয়, একসময় প্রেম। এখন আর আগের মতো এত চিন্তা ভাবনা আসে না। আগে অনেক কিছু ভাবতো, এই করবে সেই করবে। এখন অনেক দিন হয়ে গেছে পাশাপাশি শুয়ে থাকার পরও সেই ইচ্ছা আর করে না। তবে বউ বাচ্চা নিয়ে বেশ ভালোই আছে সে। মেয়েটা সারাদিন দৌড়ায়, রামিমকে খুব পছন্দ করে মেয়েটা, কাছে থাকে সব সময়। তবে রামিম অসুস্থ হলে তার কাছে যেতে চায় না। শুধু রামিমই না, যে কেউই অসুস্থ হলে তার কাছে যেতে চায় না। সেও নাকি অসুস্থ হয়ে যাবে এমনটা ভাবে সে। রামিম যখন টুনি বলে ডাকে, মেয়েটা তখন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। পেটে হাত দিয়ে হাসতে থাকে মেয়েটা। রুস্তুম মিয়া বাইরে বের হয়, বা খুব ভোরে উঠলে সকালটা ভালোই কাটে। রুস্তুম মিয়া খালি পায়ে হাঁটে। হাঁটতে হাঁটতে চোখ পড়ে দোতলার দিকে। রামিমের জানালায় কিছু একটা ঝুলছে। কুয়াশা কাটেনি এখনো। আবসা কিছু বোঝা যায় না। ওদিকে খুব একটা মন দেয় না সে। তার এখন উদ্দেশ্য হলো পুরো বাড়িটার চারপাশ ঘুরে দেখা। রুস্তুম মিয়া আশ্চর্য জিনিস দেখে। তিন্নির রুমের জানালায়ও কিছু একটা ঝুলছে, মোটা সুতোর মতো কিছু একটা। চোখ ডলে আবার তাকায়, না কিছুই নেই। ঘুম কাটেনি হয়তো এখনো। চোখে ভুল দেখেছে সে। রুস্তুম মিয়া ভাবে দুজনকে মিলিয়ে দিবে নাকি। না না, ছিছি, লোকে কি বলবে? ভাই বোনের বিয়ে, কল্পনাও করা যায় না। কোথায় ভাই বোন? রক্তের সম্পর্ক কি আছে? পালিত বোন তাও না তো, শুধুমাত্র বন্ধুর মেয়েকে তার ছেলের সাথে একসাথে বড় করেছেন। মানুষের মন বড় আজব জিনিস। একই সময়ে কয়েক রকমের চিন্তা ভাবনা করে। শেষমেশ সিদ্ধান্তহীনতায় ভুগে ভুল সিদ্ধান্ত নেন তিনি। ব্যথা কমেছে অনেকটাই। হাঁটতে আর এখন অসুবিধা হচ্ছে না। বাবার প্রতি কোনো রকম রাগ নেই রামিমের। ছোটবেলা থেকেই বাবা বেশ গম্ভীর তার সাথে। বুদ্ধি হওয়ার পর সবকিছু বুঝতে ও মনে রাখতে শেখার পর থেকে কখনো সে দেখেনি বাবা অফিস থেকে এসে তাকে কোলে করে একটা চুমু দিয়েছে। অথচ প্রতিদিন তিন্নির জন্য চকলেট আনতো। তিন্নি তার চকলেট থেকে ভাগ দিত রামিমকে। প্রথম প্রথম মন খারাপ হতো রামিমের, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বাবার সাথে ছেলের সম্পর্ক নাকি বন্ধুর মতো হয়। রামিম কখনো বাবার সাথে দরকারি কথা ছাড়া তেমন কিছু বলতে পারেনি। সেই বাবা মারলেও রাগ করার কিছু নেই। বাবা যে তাকে অপছন্দ করেন সেটা অনেক আগেই বুঝে গিয়েছে রামিম। ব্রাশ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে রামিম ভাবে, এখান থেকে নিচে লাফ দিলে কেমন হয়? এত যন্ত্রণার অবসান ঘটে যেত তাই না? দুপা পিছিয়ে আসে রামিম। চোখ বন্ধ করে 3 পা এগোলেই শূন্য। শূন্যে ভাসতে কি মজা লাগে নাকি দম বন্ধ হয়ে আসে। হয়তো মাটিতে আছড়ে পড়ার আগ পর্যন্ত বেশ ভালোই লাগবে। তারপর যখন দেহটা মাটিতে পড়ে যাবে, তাজা রক্ত ছিটকে বেরোবে শরীর থেকে।
গরম রক্ত কি তখন ভালো লাগবে? না, ভালো লাগার কথা না। তখন যন্ত্রণায় মৃত্যুবরণ হবে। এসব রামিমকে দিয়ে হবে না, ভয় লাগে তার। তবে একটা জিনিস বেশ ভালোই করতে পারে সে, সিগারেট খেতে। বাড়ির সবার থেকে লুকিয়ে সিগারেট খায় রোজ। রামিমের ধারণা বাড়ির কেউই জানে না সে সিগারেট খায়। এই বাড়িতে দুজন মানুষ জানে সে সিগারেট খায়, কিন্তু সেটা সে নিজেও জানে না। তিন্নি আর কামরুল সাহেব, এই দুজন জানে রামিম সিগারেট খায়। কামরুল সাহেব জেনেও কিছু বলে না। মাঝে মাঝে ভাবেন কখনো ছেলেকে আদর, স্নেহ, ভালোবাসা কোনোটাই দিতে পারেনি সে। তবে আজ শাসন করবে কেন? অধিকার নেই তার, এই ভেবে কিছুই বলে না। দুদিন বাইরে যাওয়া হয়নি। যে ব্যথা করেছে এতদিন শরীর, বাইরে কিভাবে যাব? এখন ব্যথা কম, আজ যেতেই হবে। জিরু বাবার সাথে দেখা না করলে ভালো লাগছে না। খাবার টেবিলে কথা বলছে না রামিম, চুপচাপ খেয়ে নিচ্ছে। পাশে কামরুল সাহেব বসে ছেলেটার দিকে তাকাবে না বলেও কয়েকবার দেখছে রামিমকে। তার মনের ভেতরে কি চলছে কে জানে। তিনিও চুপচাপ খেয়ে যাচ্ছে। এই ঘটনার পর থেকে নাজনীন বেগমও দরকার বাদে কোনো কথা বলেনি কামরুল সাহেবের সাথে। বাড়ির সবাই চুপচাপ, শুধু টুনি বাদে। ও দিব্যি চিল্লায়, এটা করে ওটা করে। ওর এখন ভীষণ আনন্দ। বাড়ির কেউ কিছু বলে না, কেউ শাসনও করে না, যা ইচ্ছে করে বেড়াচ্ছে। খাওয়া শেষ করে রামিম ডাকে, ওই টুনি বুড়ি, আমার রুমে আয় তো। টুনি বলল, না যাব না, তোমার সাথে গেলে আমিও অসুস্থ হয়ে যাব। রামিম বলল, আমি সুস্থ হয়ে গেছি, এই দেখ আমি হাঁটতে পারছি। টুনি বলল, সত্যিই তো? রামিম বলল, হুম। টুনি বলল, আচ্ছা চলো। রামিমের পিছন পিছন টুনি রুমে যায়। টুনি বলল, কি বলবে বলো? রামিম বলল, আগে বাপ্পি দে একটা। টুনি মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। ছোট বাচ্চাদের সব অবস্থাই ভালো লাগে, আল্লাহ বানিয়েছে এমন করে। হাসি থামিয়ে টুনি বলে, চাচু তুমি বড় ফাজিল হয়ে যাচ্ছ। তিন্নি আন্টির থেকেও পাপ্পি চাও, আবার আমার থেকেও চাও। রামিম বলল, তিন্নির থেকে পাপ্পি যাই সেটা তুই কিভাবে জানলি? টুনি বড়দের মতো ভাব নিয়ে বলল, আমি এই বাড়ির সব খবরই রাখি। রামিম বলল, আচ্ছা তাহলে একটা কাজ করে দে আমাকে। টুনি বলল, কি কাজ? দেখ তো পাশের রুমে তিন্নি আছে কিনা, আমি ওর রুমে যাব না। টুনি বলল, আচ্ছা দেখতেছি। টুনি ইনোসেন্ট একটা ভাব নিয়ে হাসি মুখে তিন্নির রুমে যায়। তিন্নি রুমে নেই, ফিরে এসে বলে, রামিম বিছানার নিচ থেকে একটা চকলেট বের করে টুনির হাতে দেয়। টুনি খুশি হয়ে একটা পাপ্পি দেয় রামিমকে, আর রুম থেকে চলে যায়। টুনি রুম থেকে চলে যাওয়ার পর রামিম বিছানার নিচে আবারও হাত দেয়। এক কোণে একটা প্যাকেটে সিগারেট আছে। জানালা বন্ধ করে সিগারেট ধরায় রামিম। 11টা বেজে গেছে। রামিম বাসা থেকে বের হয়েছে। রাস্তার পাশে একটা টং দোকানে এসে বসে। ছোট মামা টেলিফোন করে জানিয়েছিল সে আসবে, কিন্তু বাসায় যাবে না, তাই এখানে বসে আছে রামিম। তবে রামিম ভেবে রেখেছে আজ মামাকে নিয়ে জিরু বাবার কাছে যাবে। বয়স তো অনেক হলো, এখনো বিয়ে করেনি কেন? এর একটা বিহিত করতেই হবে তাকে আজ। পকেটে ফোনটা আবার বেজে উঠল। রামিম ফোনটা রিসিভ করে বলল, মামা কোথায় তুমি? আমি এখানে এসে বসে আছি। মামা বলল, তুই একটু বাসায় আয়, আমি কাজে ব্যস্ত আছি, তাই যেতে পারছি না। রামিম বলল, আচ্ছা আসতেছি। বিরক্ত মুখে ফোনটা কেটে দেয় রামিম। এখন আবার 11 মিনিট হাঁটো, তবে দেখা করাটা মনে হয় জরুরি। মামা ডেকেছে, যেতেই হবে। যেতে যেতে ছোট মামার বিবরণটা দেই। নাম রন্টু মিয়া, দেখতে পুরাই সালমান খান, বড়িটাও বানিয়েছে জটিল। রামিমের মাঝে মাঝে হিংসা হয় মামাকে দেখে। শুধু নামটা যদি রন্টু মিয়া না হয়ে রন্টি ইউ হতো, তাহলে পুরো আমির খানের মতো হতো। এই একটা নাম নিয়ে তার আক্ষেপ। আকিকা করে নাম পরিবর্তন করার পরও সবাই তাকে রন্টু মিয়াই বলে ডাকে। রামিম তার মামাকে ডাকে রন্টি ইউ। এই জন্যই বেশ পছন্দ করে রামিমকে। রন্টু ডাকে সমস্যা নেই, তবে মিয়া কেন ডাকবে? এই মিয়া নিয়ে তার যত ঝামেলা। তিনি ভাবে সবাই যদি রামিমের মতো রন্টি ইউ ডাকতো তবে কেমন হতো। রামিম মামা বাড়ি গিয়ে পৌঁছায়। সবার আগে বের হয় তিথি। রামিমের দিকে তাকিয়ে চোখ ভিজে ওঠে তার। ছলছল চোখে তাকায়। চোখ ভিজে আসার আগেই চোখ নামিয়ে নেয় তিথি। হাত ধরে টেনে ছাদে নিয়ে যায় রামিমকে। ছাদে উঠে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিথি। এটা রামিমের কাছে নতুন কিছু না। রামিমের সাথে কিছু খারাপ হলেই সে এভাবে কাঁদে। রামিম প্রতিবারের মতো এবারও ছাদের দরজা আটকে দেয়, যাতে কেউ এই অবস্থায় না দেখে ফেলে। এখন বড় হয়ে গেছে, লোকে নানান জিনিস ভাবে। রামিম বলল, কি হয়েছে, এত কান্না করছিস কেন? তিথি বলে, তোকে খুব মেরেছে তাই না? রামিম বলল, হ্যাঁ মেরেছে। তিথি বলল, কে মেরেছে তোকে? রামিম বলল, বাবা আর তিন্নি। তিথি বলল, তিন্নি কেন মারবে? রামিম বলল, জানি না। আচ্ছা বাদ দে ওসব কথা। তিন্নি বলল, আচ্ছা বাদ দিলাম, তবে তুই এখন আমাদের বাড়িতে আসিস না কেন? তুই আসলে আমার ভালো লাগে। রামিম বলল, আচ্ছা আসবো। তিথি বলল, তোর জন্য বিরিয়ানি রান্না করছি, আনবো? রামিম বলল, না, আগে ছোট মামার সাথে দেখা করে আসি তারপর। আচ্ছা রুমে আসিস। রামিম বলল, আচ্ছা ছাড় এবার আমাকে, লোকে দেখে ফেললে বাজে কথা বলবে। তিথি বলল, বলুক গে, আমার কি? আমার কিছু যায় আসে না। রামিম বলল, আমার আসে। রামিম নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট মামার রুমের দিকে পা বাড়ায়।
রুমে নক করতেই দরজা খুলে দেয় মামা। বয়সের পার্থক্য খুব একটা না, 5 বছরের মাত্র। রন্টি মামাকে তাই বন্ধুর মতো ভাবে রামিম। রুমে ঢুকতেই রন্টি মামা সিগারেট দেয় রামিমের হাতে। রামিম সিগারেট ধরিয়ে বলে, মামা কাহিনী কি বলো তো, আজ হঠাৎ সিগারেট খাওয়াচ্ছ? মামা বলে, ভাগ্নে বড় বিপদে পড়েছি, তোর সাহায্য দরকার। রামিম বলল, কি সাহায্য মামা? মামা বলল, ভাগ্নে আমি বিয়ে করে ফেলেছি, কিন্তু বাসায় কিভাবে জানাবো তা বুঝতে পারছি না। রামিম এটা শুনে সিগারেট ফেলে দেয় আর মামার মুখের দিকে তাকায়। এখন নেশা সিগারেটের না, মামার চোখের দিকে তাকালেই নেশা লেগে যাবে রামিমের। রামিম বলল, রন্টি মামা ইউ তুমি বিয়ে করেছো? মামা বললে, আসতে বল শালা, সরি ভাগ্নে, বাল পেনে আছি, কি বলছি তার কোনো ঠিক নেই। রামিম বলল, বুঝছি, চলো আমার সাথে, একটা ব্যবস্থা করতে হবে আজ। মামা বলল, কোথায় যাবি? রামিম বলল, জিরু বাবার কাছে, তিনি একটা সমাধান করে দিতে পারবেন। রন্টু মিয়া রামিমের পিছন পিছনে হাঁটে। জিরু বাবাকে তার অনেক ভয় লাগে, তারপরও যাচ্ছে। সমস্যা থাকলে কত কিছু না করতে হয়। রামিমের আর বিরিয়ানি খাওয়া হয় না, তবে তিথি এসে খাইয়ে দিয়ে যাবে, সেটা অজানা নয় রামিমের। তিথি এত কষ্ট করে রান্না করেছে রামিমের জন্য, আর রামিম সেটা খেতে পারবে না তা কখনই হয় না। জিরু বাবা রামিমকে দেখে খুশি হন, কাছে ডাকে রামিমকে, অনেক দিন হলো এখানে আসিস না, তোকে খুব দেখার ইচ্ছা করছিল এতদিন ধরে আমার। রামিম বলল, বাবা ক্ষুধা লাগছে। বাবা বলল, কলা খা অথবা রুটি খা, খিচুড়িও আছে গরুর মাংসের। রামিম বলল, তুমি খাওনি? বাবা বলল, খাইছি, তুই আসবি আজ তাই রেখে দিয়েছিলাম। রামিম বলল, আমি আসবো তুমি কিভাবে জানো? বাবা বলল, তুই যে বিপদে আছিস সেটাও জানি। রামিম বিস্ময় দৃষ্টি নিয়ে জিরু বাবার দিকে তাকায়। লোকটা আসলে অনেক কিছু বুঝতে পারে। পিছে চোখ জোড়া চকচক করে ওঠে রন্টু মিয়ার। সেভাবে সমস্যার সমাধান তিনিই করতে পারবেন। তো গাইস, আজকের পর্বটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্টে জানিয়ে যাবার নেক্সট পার্ট চাও কিনা। আর যারা চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।